আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। চলো এবার ভিডিও শুরু করা যাক। সেশন 2। আমরা আজকে সেশন 2 নিয়ে আলোচনা করব। আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ? আচ্ছা, এখন তো আমরা সবাই মুঠোফোন ব্যবহার করি, তাই না? এমন কোনো ঘর নাই যেখানে আমরা স্মার্টফোন ইউজ করি না। তো আমাদের এই স্মার্টফোনগুলো কতটুকু নিরাপদ বা কিভাবে নিরাপদ রাখতে পারি, আমরা সেই বিষয়ে আলোচনা করব। দেখো, বাংলাদেশে মুঠোফোনের গ্রাহক সংখ্যা আমাদের মোট জনসংখ্যারও বেশি। এর অর্থ হচ্ছে বয়স বা অন্য কোনো কারণে যদি আমরা এখনও মুঠোফোন নাও পাই, আমাদের আশেপাশে অনেকেই বা পরিবারের অনেক সদস্যই এই মুহূর্তে মুঠোফোন ব্যবহার করছে। তাও অনেকের একই সাথে একাধিক নম্বর রয়েছে। আমরাও হয়তো কিছুদিনের মধ্যে এটি ব্যবহারের সুযোগ পাব। কাজে এখন থেকে মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতন হওয়া দরকার। একটি আধুনিক বা স্মার্ট মুঠোফোন, যেটি স্মার্টফোন নামেও পরিচিত, দেখতে নিচের মতো। এর গঠন, কার্যকারিতা, যন্ত্রাংশ ইত্যাদি দ্রুত পরিবর্তন হচ্ছে। কিছুদিনের মধ্যে এক এক ব্র্যান্ডের এক এক মডেল ও ভার্সনের মুঠোফোন বাজারে চলে আসে, যেটি আগের চেয়ে আরও বেশি গতির ও কার্যকরী হয়। দেখো, এখানে মুঠোফোনের একটা ছবি দেয়া। তো তোমরা যারা মুঠোফোন এখনও হয়তো হাতে পাও নাই, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা ইউজ করে, তাই না? তো এখানে মুঠোফোনটা কিন্তু এরকম থাকে। আর এই যে এখানে কয়েকটা আইকন দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু কি বলে বলো তো? এগুলাকে অ্যাপস বলে। যে বিভিন্ন অ্যাপসের আইকনগুলো এখানে দেয়া। তো এখনকার একটা স্মার্টফোনের মধ্যে কিন্তু এমন অনেক ইম্পর্টেন্ট অ্যাপস আমরা রাখি, যেগুলো যদি অন্য কারোর হাতে পড়ে যায় তাহলে আমাদের ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যে মুঠোফোনটা আছে বা আমাদের যে স্মার্টফোনটা আছে, সেটাকে যথাযথভাবে নিরাপদ রাখার জন্য যা যা করার প্রয়োজন সেগুলা করতে হবে। দেখো, অসৎ উদ্দেশ্যে আমাদের মুঠোফোন যখন কেউ দখল করে, তখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সে প্রবেশ করে। এমনকি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোরও নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন জনকে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাতে থাকে। কখনো কখনো আমাদের নাম নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু দাবি করে বা আর্থিক সহায়তা চায়। তাছাড়া আমাদের জন্য অপমানজনক বা কোনো নাশকতাজনক কাজে দায়ী হতে পারে এমন কার্যকলাপও তারা করতে পারে। আমাদের মুঠোফোন বা ডিভাইসে থাকা ব্যক্তিগত গোপনীয় তথ্যও তারা ফাঁস করে দিতে পারে, যা আমাদের জন্য খুবই অপমানজনক হতে পারে। পরের পৃষ্ঠায় আমরা মুঠোফোনের 4টি বহুল ব্যবহৃত সফটওয়্যার বা অ্যাপের ছবি দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ছবির নিচে খালি জায়গায় আমরা এখন লিখব এই সফটওয়্যারগুলো ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারীর অসতর্কতা কী ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। আচ্ছা দেখো, এই পৃষ্ঠায় আমাদেরকে এই যে 1, 2, 3, 4টা ছবি দেখাচ্ছে না? আচ্ছা, এখানে কি করছে বলো তো? এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? এখানে ছবি দিয়ে কেউ একজন ভিডিও করছে রাস্তার দৃশ্যগুলা। আর এখানে একজন পাসওয়ার্ড দিচ্ছে, প্যাটার্ন পাসওয়ার্ড দিয়ে ফোনটা খোলার চেষ্টা করছে। এইখানে ওয়াইফাই, আর এখানে হচ্ছে কেউ একজন হয়তো কনভারসেশন করছে, তাই না? টেক্সট মেসেজ দিচ্ছে, এরকম কিছু একটা। তো এই ছবিগুলো দেখে তোমাকে বলতে হবে যে এই সফটওয়্যারগুলো ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা সতর্ক না থাকি, তাহলে কি ধরনের নিরাপত্তার ঝুঁকি হতে পারে। মানে ধরো এই যে আমরা ফোনটা খুলতে গেলাম, তো কারোর সামনে আমি আমার লকের প্যাটার্নটা দিয়ে দিলাম, তো সে দেখে নিল, তখন তো আমার ফোনের অ্যাক্সেস সেও নিয়ে নিতে পারবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার টোটাল ফোনটাই সে ইউজ করতে পারবে। এক্ষেত্রে এটা কিন্তু আমার জন্য অনিরাপদ হয়ে গেল। তো এরকম 4টা খালি ঘর তোমরা নিজের আগে বুঝে ছবিটা দেখে দেখে বোঝার চেষ্টা করবে যে এখানে কি হতে পারে, লিখবে। এছাড়া আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা আগে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে হচ্ছে আমার সাথে মিলিয়ে নেবে। তাহলে চলো আমরা দেখি এখানে কি হচ্ছে। তো এই ডিভাইসটা কি? এই ডিভাইসটা হচ্ছে ক্যামেরা। চলো আমরা একটু দেখে নিই। সেশন 2 এই যে এটা হচ্ছে একটা ক্যামেরা বা সফটওয়্যার বা অ্যাপসটা হচ্ছে ক্যামেরা। আর অসতর্ক ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি 1. রাস্তাঘাটে ক্যামেরার ছবি তোলার ক্ষেত্রে অন্য পথচারীর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতে পারে। মানে তুমি রাস্তার মধ্যে কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলছো বা ভিডিও করছো, তখন কিন্তু অন্য পথচারীর একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে। অন্য পথচারীর কিছু তুমি তুলে ফেললা, তো সেই ক্ষেত্রে সে চাচ্ছে না যে তোমার ক্যামেরায় সে উঠবে। তো
তো তাহলে তো তার একটা গোপনীয়তা নষ্ট হলো, তাই না? এরপরে কি হতে পারে? থেমে থাকা গাড়ি, জানালায় বা রিকশায় বসে ছবি তোলার সময় অসৎ ব্যক্তি বা ছিনতাইকারী ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারে। এরকম কিন্তু অহরহ হচ্ছে যে তুমি রাস্তার মধ্যে তোমার ফোনটা ইউজ করতেছো, তো যারা অসৎ আছে চুরি করে তোমার ফোনটা টান দিয়ে নিয়ে দৌড় দেয়। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এটা তোমার ফোনটা এসে নিয়ে গেল। তার জন্য কি করতে হবে? রাস্তাঘাটে আমরা যখন ক্যামেরা ইউজ করব না বা রাস্তাঘাটে ফোন ইউজ করার সময় সতর্ক থাকব। ২ নাম্বারটা দেখো, এটা কোন সফটওয়্যার বা অ্যাপস? প্যাটার্ন লক বা পাসওয়ার্ড। এখানে হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছে। আর এটা কি ধরনের পাসওয়ার্ড? প্যাটার্ন ধরনের পাসওয়ার্ড। এটার অসতর্ক ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি। ১. স্মার্টফোনে প্যাটার্ন লক, পাসওয়ার্ড বা পিন কোড ব্যবহার না করলে অনুমতি ছাড়াই যে কেউ মোবাইলটি ব্যবহার করতে পারে। ২. কোনো অসৎ ব্যক্তির হাতে মোবাইলটি গেলে সে ব্যক্তিগত তথ্য, ছবি ইত্যাদি চুরি করে নিতে পারে। এরপরে এটা কি? এটা হচ্ছে ওয়াইফাই। তো অসতর্ক ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি। ওয়াইফাই হচ্ছে একটি নেটওয়ার্ক সিস্টেম। ওয়াইফাই নিরাপদ ব্যবহারের জন্য পাসওয়ার্ড সেট করে দেওয়া উচিত। নয়তো যে কেউ তার ডিভাইস থেকে অনুমতি ছাড়া ওয়াইফাই নেটওয়ার্কটি ব্যবহার করতে পারে। ২. ওয়াইফাই নেটওয়ার্কে পাসওয়ার্ড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকলে হ্যাকার বা প্রতারক চক্র সহজে ওয়াইফাইয়ে ঢুকে তার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এবার ৪ নাম্বারটা দেখি, এটা কি অ্যাপস? বিভিন্ন মেসেজিং অ্যাপস। অসতর্ক ব্যবহার, নিরাপত্তা ঝুঁকি। আচ্ছা, এটা সম্ভবত হোয়াটসঅ্যাপের অ্যাপস, তাই না? এটা দিয়ে আমরা কি করি? মেসেজ করি। ছবিটা দেখে মনে হচ্ছে না যে এটা হোয়াটসঅ্যাপ? আর এটা কি? এটা দেখে মনে হচ্ছে যে এটা মেসেঞ্জার। তো এইগুলোতে যদি আমরা অসতর্কভাবে ব্যবহার করি, এগুলা আমাদের কি নিরাপত্তা ঝুঁকি হয়? চলো দেখি। ১. সন্দেহজনক বা অপরিচিত নাম্বার থেকে বিভিন্ন অফারের লোভনীয় মেসেজ আসতে পারে। এসব মেসেজে দেয়া লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারী ফিশিংয়ের শিকার হতে পারে। ২. অনেক মেসেজিং অ্যাপে জাল ভার্সন আছে যেগুলো আসলে অ্যাপস মনে করে ব্যবহার করলে অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। আচ্ছা, আমরা যখন এইভাবে ধরো এই মেসেজিং অ্যাপগুলাতে যদি নিরাপদভাবে ব্যবহার না করি, নিরাপদ বলতে ধরো তুমি যাকে চিনো না, অপরিচিত কারোর সাথে এখানে পরিচয় স্থাপন করলা। তো সে তোমাকে মিথ্যা একটা পরিচয় দিল, তারপর তোমাকে বিভিন্ন ধরনের লোভনীয় মেসেজ দিল এবং কিছু, কিছু লিঙ্ক দিল। তো তুমি না বুঝে ওই লিঙ্কে ক্লিক করে ফেললে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে? তোমার ফোনের সব ধরনের অ্যাক্সেস তার কাছে চলে যেতে পারে। তুমি ফোনে কোনো একটা তোমার প্রাইভেসি আছে এরকম ছবি রাখলে, ভিডিও রাখলে বা তোমার মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে, মোবাইল ব্যাংকিং অ্যাপস থাকে। তো ওইগুলার কি করতে পারে? ওইগুলার পাসওয়ার্ড বা ওইগুলার যে গুরুত্বপূর্ণ তথ্য ওরা নিয়ে যেতে পারে। আবার অনেক মেসেজিং অ্যাপের জাল ভার্সনও আছে, যে দেখতে ওই অ্যাপটার মতোই কিন্তু আসলে এটা ওই অ্যাপ না। তো এখানে ঢুকলে কি হয়? আমাদের ব্যক্তিগত সব তথ্য একইভাবে নিয়ে যেতে পারে। তো আমরা এটা দেখে নিলাম ৪ টা ছবি। এবার চলো আবার বইয়ে দেখি কি আছে। মুঠোফোনের নিরাপদ ব্যবহারের প্রথম ধাপে ব্যবহারকারীকে নিশ্চিত করতে হয় যে অনুমোদিত মানুষ ছাড়া আর কেউ যেন এটি ব্যবহার করতে না পারে। সাধারণত যে উপায়ে এটি করা হয় সেটি পাসওয়ার্ড, পাসকোড, পিন নাম্বার, পাসকি এসব বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা, আমরা কিন্তু ফোনে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিই, তাই না? তো এটাকে পাসওয়ার্ডও বলে, পাসকোডও বলে, পিন কোড বলে, পিন নাম্বারও বলা যায়, পাসকিও বলা যায়। কেউ তার মুঠোফোন চালু করলে নিচে ছবির কাছাকাছি কিছু পর্দায় দেখবে। এখানে কি হচ্ছে? এখানে মুঠোফোনটি ব্যবহারকারীকে বলছে, তুমি এখানে সঠিক পিনকোড দিয়ে নিশ্চিত করো যে তুমি এর আসল ব্যবহারকারী। আচ্ছা দেখো, আমরা উপরের ছবিটাতে দেখেছিলাম এখানে হচ্ছে এটাও কিন্তু পাসওয়ার্ড। এটা হচ্ছে প্যাটার্ন জাতীয় পাসওয়ার্ড। আর এইখানে এটাও কিন্তু পাসওয়ার্ড। এটা হচ্ছে পিনকোড জাতীয় পাসওয়ার্ড। মানে এখানে তুমি সংখ্যা দিবে, কিছু সংখ্যা। তো সংখ্যা দেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এমন কোনো সহজ সংখ্যা দিব না যেটা যে কেউ অনুমান করে ফেলতে পারে। সাধারণত পিনকোড ৪ সংখ্যার হয়, তবে কখনো কখনো আরও বেশি অঙ্কেরও হতে পারে। আমরা আগের শ্রেণীতে ক্রেডিট কার্ডের পিনকোড সম্পর্কে জেনেছি। মুঠোফোনের পিনকোডও একইভাবে কাজ করে। এবার আমরা নিচের এই ছকটি বাড়ি থেকে পূরণ করে আনব। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের বাড়ির কাজ, যে তোমাদের বাড়িতে কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করেছেন। এখন সম্ভবত সবাই পিনকোড দিয়ে রাখে ফোনে, তাই না? পিনকোড ছাড়া কোনো ফোন এখন চালানো হয় না। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পরিবারের সদস্যরা এখন আগের চেয়ে সচেতন। তবে এই পিনকোডটা যাতে অন্য কেউ না জানে সেই খেয়ালটা রাখতে হবে।
তো তোমরা এখানে যার যার মতো লিখবে যে বাড়িতে কতজন সদস্য ফোন ইউজ করে এবং ফোনের মধ্যে পিনকোড চালু করেছে, উত্তরটা এখানে লিখবে। পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি পদক্ষেপ নিয়ে থাকেন, এটা এখানে লিখবে। এটা বাড়ি থেকে নিজেরা করবে, এরপরে আমি দেখিয়ে দিব, সেটা হচ্ছে তোমরা মিলিয়ে নিবে। আচ্ছা চলো এটাকে আমরা দেখি। দেখো, পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করেছেন। আমি এখানে লিখেছি 4 জন। তোমরা তোমাদের পরিবারের সদস্যদের যতজন সংখ্যা ওই সংখ্যাটা এখানে লিখবে। পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি পদক্ষেপ নিয়ে থাকেন। উত্তর, অনুমোদনবিহীন ব্যবহার রোধে ফোনে পিনকোড ব্যবহার করেন। আচ্ছা, এগুলা কি তোমাদের, আমি যেগুলা লিখেছি বা এখন যেগুলা পড়বো, এগুলা কি তোমাদের ফ্যামিলি সবাই করে? যদি করে থাকে তাহলে কিন্তু ভালো, ওইটা লিখবে। আর যদি না করে থাকে, কোনো পদক্ষেপ না নিয়ে থাকে, তাহলে তোমরা এই পদক্ষেপগুলা নিবে তোমাদের পরিবারের সদস্যদের ফোনটা যাতে নিরাপদ থাকে, সেফ থাকে, সেই জন্য এই পদক্ষেপগুলা তোমরা নিবে বা তোমাদের পরিবারের সদস্যদের বলবে যে তোমরা এই কাজগুলা করবা, তাহলে ফোনটা সেফ থাকবে। অপ্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল ও ব্যবহার থেকে বিরত থাকেন। আমরা অনেক সময় করি কি, ফোনের মধ্যে অনেক ধরনের অ্যাপস ডাউনলোড দিই, যে অ্যাপসগুলো আমাদের এত বেশি কাজে লাগে না। কিন্তু তোমরা কি জানো, যে কোনো অ্যাপস যদি আমরা ডাউনলোড দিই, ওই অ্যাপসগুলো কিন্তু আমাদের কাছে আমাদের ফোনের সব কিছুর অ্যাক্সেস চাই। আমরা কিন্তু অ্যালাউ একটা বাটনে ক্লিক করি, তাই না? ওই অ্যালাউয়ে ক্লিক না করলে অ্যাপসটা আমাদের ফোনে অ্যাক্টিভ হয় না। আর এই অ্যালাউতে ক্লিক করা মানে আমাদের ফোনের সব ধরনের অ্যাক্সেস ওই যারা অ্যাপস বানায় ওদের কাছে দিয়ে দেওয়া। তো ওই কাজটা আমরা করব না। আমরা ওই এমন সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করব না যেগুলো আমাদের প্রয়োজন নেই। সন্দেহজনক নাম্বার থেকে আসা ফোন ধরা থেকে বিরত থাকেন। অপরিচিত নাম্বার থেকে ফোন অফারের মেসেজ আসলে তা ওপেন করা থেকে বিরত থাকেন। স্মার্টফোনের নিরাপত্তায় অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন এবং তা নিয়মিত ইন্টারনেট থেকে আপডেট বা হালনাগাদ করেন। তো আমাদের কিন্তু ফোনের মধ্যে ভাইরাসে আক্রমণ করে, তাই না? একটা নতুন ফোন দেখবে অনেক ফাস্ট কাজ করে, তো ফোনটা কিছুদিন পর আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে কিছুদিন পর পর আপডেট দিতে হবে বা হালনাগাদ করতে হবে। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটের ব্যক্তিগত তথ্য দেয়া থেকে বিরত থাকেন। তো তুমি একটা ওয়েবসাইটটাকে খুব একটা ভালো জানো না বা চিনো না, তো তোমাকে লোভনীয় কিছু দেখাচ্ছে যে এই ওয়েবসাইটে যদি তুমি ঢুকো বা তোমার তথ্য দাও, তুমি এত টাকা পাবে, অত টাকা পাবে। তো সেই ক্ষেত্রে তোমরা ওই ধরনের ওয়েবসাইটে যেগুলো সম্পর্কে খুব ভালো করে জানো না, ওইগুলাতে নিজের তথ্যগুলো দিবা না। ওইখানে দেখবা যে ওয়েবসাইটে তথ্যগুলো নাম চায়, জন্ম নিবন্ধন নাম্বার বা পিতামাতার আইডি, ওরকম কিছু চায়, বা অনেক সময় বিকাশ নাম্বার, নগদ নাম্বার। তো ওইগুলা দিবে না, দিলে তোমরা প্রতারণার শিকার হতে পারো। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট থেকে কোনো তথ্য বা ছবি ডাউনলোড করা থেকে বিরত থাকেন। এবার চলো আমরা আবার বইয়ে দেখি। ইতিপূর্বে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বহুল ব্যবহৃত ও বিরল ব্যবহৃত পিনকোডের একটি তালিকা করেছেন। তথ্যসূত্র ডেটা জেনেটিক্স। আচ্ছা, এই ডেটা জেনেটিক্স নামে একটা ওয়েবসাইট বলো বা পত্রিকা বলো বা মানে গবেষণা প্রতিষ্ঠান, ওরকম কিছু একটা, ওরা হচ্ছে বিশ্লেষণ করেছে গবেষকরা, ডেটা জেনেটিক্সের গবেষকরা বিশ্লেষণ করে দেখেছেন যে মানে বেশিরভাগ ফোন ব্যবহারকারীরা করে কি, খুব সহজ কিছু পিনকোড দেয়। তো এই পিনকোডগুলা হ্যাকাররা খুব সহজে ধরে ফেলতে পারে। তো এই হ্যাকাররা এগুলো অনুমানে দেওয়ার পরে মিলে যায়। মিলে গেলে কি করে তারা, ব্যক্তিগত তথ্য ওই ফোনগুলো থেকে নিয়ে নিতে পারে। তো সেখানে গিয়ে দেখা গিয়েছে বহুল ব্যবহৃত পিনকোডগুলো হলো 0000, 1111, 2222 ইত্যাদি। পিনকোড যেন কেউ উদ্ধার করতে না পারে সেজন্য এর কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন পিনকোডটি যেন সবগুলো একই অঙ্ক না থাকে, আবার 1 2 3 4 বা 9 8 7 6 এই পিনকোডগুলো সহজে অনুমান করে ফেলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা পিনকোড দেওয়ার সময় সহজ পিনকোডগুলো দিব না, আমরা কঠিন পিনকোডগুলো দেওয়ার চেষ্টা করব। এখন আমরা নিচের ঘরে কয়েকটি সহজ এবং কয়েকটি কঠিন পিনকোড লিখব। তো এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে সহজ কঠিন। তোমরা, আমি আশা করি, খুব সহজ এগুলা দিয়ে দিতে পারবে। তারপরে আমি লিখেছি তোমাদের জন্য একটা নমুনা উত্তর, একটু দেখে নাও। দেখো সহজ পিনকোড কোনগুলা।
0000123455555 এগুলো হচ্ছে সহজ। আর একটু কঠিন হতে পারে 2516507916957492। তো এই পিনকোডগুলো কঠিন। তো সেই ক্ষেত্রে আমরা যখন ফোনে পিনকোড ইউজ করব, আমরা কঠিন পিনকোড দেওয়ার চেষ্টা করব যাতে হ্যাকাররা আমাদের পিনকোড অনুমান করতে না পারে। উপরের তালিকাটি আমরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের দেখাবো এবং তাদের জিজ্ঞেস করব বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় তাদের পিনকোড আছে কিনা। তাদের পিনকোডগুলো বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় থাকলে তাদেরকে পিনকোড পরিবর্তন করতে উৎসাহিত করব। আচ্ছা, এখন তোমাদের কাজটা হচ্ছে তোমরা বাসায় সবাইকে জিজ্ঞেস করবে যে তোমাদের পিনকোড কি। যদি তোমাদের মনে হয় যে এটা হচ্ছে সহজ পিনকোড, বা তুমি যদি জিজ্ঞেস করতে না, সবাই তো তোমাকে বলবে না তোমার পিনকোড কি, তুমি তাদেরকে দেখাবে যে দেখো এগুলো হচ্ছে সহজ, এগুলো হচ্ছে কঠিন। তো তোমরা যদি সহজ পিনকোড দিয়ে থাকো তাহলে এগুলো চেঞ্জ করে ফেলো, করে কঠিন পিনকোড দাও। এটা হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকে সেশনটা বুঝতে পেরেছো ভালোভাবে। আগামী সেশনে আমরা ইনশাল্লাহ সেশন 3 নিয়ে আলোচনা করব। ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। ধন্যবাদ সবাইকে।